আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেটগণ, আপনাদের জ্ঞাতার্থে আমি আজকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করব। স্পেশালি যারা 44th বিসিএস এবং 45th বিসিএসের এবং আগামীতে যারা 46th বিসিএস 47 বিসিএস বা পরবর্তী বিসিএসগুলোর জন্য ভাইবার প্রস্তুতি নেবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। সেই ইনফরমেশনগুলো হচ্ছে ভাইবা বোর্ডে একজন প্রার্থী ভাইবাতে সর্বোচ্চ ভালো নম্বর পাওয়ার জন্য ভাইবা বোর্ডে তার করণীয় কী। তো এই সম্পর্কিত আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে ভাইবার প্রস্তুতি আপনি কিভাবে নেবেন এবং এই ভাইবার প্রস্তুতি সংক্রান্ত যে কৌশলগুলো সেটি আমি কয়েকটা পর্বে আলোচনা করব। আজকে প্রথম পর্ব, অর্থাৎ বিসিএস ভাইবা প্রিপারেশন 1। তো আমরা জানি যে বিসিএস ভাইবাতে 44th বিসিএস এবং 45th বিসিএস এবং সর্বশেষ 46th বিসিএস পর্যন্ত বিসিএস ভাইবার নম্বর 200 নম্বর। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমরা যে তথ্য জানতে পেরেছি, 47 বিসিএস থেকে হয়তো 100 মার্কসের ভাইবা নেওয়া হবে। তো 200 মার্কস হোক কিংবা 100 মার্কস হোক, ভাইবা যেহেতু বিসিএস পরীক্ষার সর্বশেষ ধাপ এবং এখানে শুধু সর্বোচ্চ নম্বর কিংবা সর্বনিম্ন নম্বর পাওয়ার একটা বিষয় থাকে না, এখানে পাস ফেলের একটা ব্যাপার থাকে। অর্থাৎ আপনি প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ হলেন, লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবার সুযোগ পেলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় পাশ করলেন, এরপরে আপনি ভাইবা বোর্ড ফেস করলেন। ভাইবা বোর্ড ফেস করবার সময় বা ভাইবা বোর্ড ফেস করতে গিয়ে যদি আপনি আনফর্চুনেটলি বা আনলাকিলি ইনফরমেশনগত ত্রুটি হেতু কিংবা আপনার উপস্থাপনা কিংবা ভাইবা বোর্ডকে সামহাউ আর এনিহাউ যদি আপনার আচার আচরণ, আপনার এডুকেট ম্যানার কিংবা আপনার সার্বিক যোগ্যতা ভাইবা বোর্ডকে যদি অসন্তুষ্ট করে, সেক্ষেত্রে আপনি ভাইবা বোর্ডে কিন্তু আপনাকে ফেল করিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনি ভাইবা বোর্ডে পাশ করবেন না। তো যদি আপনি ভাইবাতে ফেল করেন, এটি যদিও আনফর্চুনেট, সেক্ষেত্রে আপনার যে প্রিলিমিনারি পাশ করলেন, লিখিত পাশ করলেন, সমস্ত অর্জন কিন্তু আপনার বৃথা গেল। কাজে ভাইবা বোর্ডে প্রথমত ভাইবা বোর্ডে আপনাকে পাশ করতে হবে, দ্বিতীয়ত ভাইবাতে সর্বোচ্চ নম্বরটি পেতে হবে। তাহলে আপনার কাঙ্ক্ষিত যে ক্যাডারটি আপনি চাচ্ছেন সেই ক্যাডারটি পাওয়ার জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আমি মিলন স্যার, আমি দীর্ঘদিন যাবৎ বিসিএসের ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। আমি একজন প্রফেশনাল টিচার। 29 বিসিএস থেকে আমি বিসিএসের ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, 40 বিসিএস থেকে অনলাইনে ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং প্রতি বছর প্রতি বিসিএসে আমার কাছে ভাইবার সেবা নিয়ে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন। এবং আমি নিজেও পরপর 4বার বিসিএস ভাইবা বোর্ড ফেস করেছি। ভাইবার অভিজ্ঞতা যদি আমি বলি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য, সরকারি সাবেক সিনিয়র কর্মকর্তা, বিশেষ করে সচিব লেভেলের এই সমস্ত কর্মকর্তার সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে মক ভাইবা বোর্ডে থাকি। ভাইবা নিয়ে আমার দীর্ঘদিনের গবেষণা আছে। তো ফিজিক্যালি অনেক স্টুডেন্টকে আমি মক ভাইবা বোর্ডে থাকবার সুবাদে তারা যে ভুল ত্রুটিগুলো করে থাকে ভাইবা বোর্ডে, অর্থাৎ কমন মিস্টেক ইন ভাইবা বোর্ড, এবং যে কারণে তাদের চাকরিটি হাতছাড়া হয়ে যায়, সে বিষয়গুলো উপলব্ধি করে আমি সাজেশন আকারে বা প্রস্তুতি আকারে কয়েকটা পর্ব পরিচালনা করব। এবং বিশদ এ ব্যাপারে আমার যে ইউটিউব চ্যানেল আছে মিলনস বিসিএস কেয়ার, সেখানে আপনারা এই ব্যাপারে জানতে পারবেন। আমার যে পেজ আছে, গ্রুপ আছে মিলনস বিসিএস কেয়ার। তো আজকে আমি আলোচনা করব যে ভাইবা বোর্ডে আসলে আপনি কিভাবে প্রবেশ করবেন, অবস্থান করবেন এবং কিভাবে আপনি প্রস্থান করবেন। সর্বোপরি ভাইবা বোর্ডে আপনাকে কোন বিষয়গুলো আপনার কাছ থেকে বোর্ড প্রত্যাশা করে বা কোন বিষয়গুলো দেখা হয়। প্রথমত ভাইবা বোর্ডে প্রবেশ। আমি প্রথমে একটা উদাহরণ দিই। 41st বিসিএসে আমি একটা প্রতিষ্ঠানে মক ভাইবা বোর্ডে ছিলাম। সেখানে পাবলিক সার্ভিস কমিশনের সাবেক একজন সদস্য ছিলেন, সরকারের একজন সচিব ছিলেন এবং আমি সেখানে বোর্ড সদস্য হিসেবে ছিলাম। ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে একটা মেয়ে, ইংলিশ লিটারেচার থেকে। তার ফার্স্ট চয়েস ছিল ফরেন সার্ভিস এবং সে সেকেন্ড চয়েস ছিল তার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। যখন সে ভাইবা বোর্ডে প্রবেশ করলো, তখন প্রবেশ থেকেই তার সম্পর্কে আমার ব্যক্তিগত একটা ধারণা তৈরি হলো যে সে চাকরিটি পাবে। ফরেন অ্যাফেয়ার্সে চাকরি না পেলে অন্তত সেকেন্ড চয়েসে চাকরি পাবে। তো সে সেকেন্ড চয়েসে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের চাকরি পেয়েছে। এরকম অসংখ্য স্টুডেন্টকে যদি আমি বলি যে তাদেরকে আমি দেখে মনে হয়েছে সে চাকরি পাবে, তাই বলে কিন্তু আমি সবার সম্পর্কে যে ধারণা পোষণ করেছি সেটি যে সঠিক হয়েছে তা কিন্তু না। অর্থাৎ ভাইবা বোর্ডে একজন প্রার্থী যখন প্রবেশ করে, তখন সে প্রার্থীকে দেখেই ভাইবা বোর্ড প্রাথমিক একটা সিদ্ধান্ত উপনীত হয় যে তাকে সর্বোচ্চ নম্বর দেওয়া হবে নাকি তাকে ফেল করিয়ে দেওয়া হবে। যদিও আরও কিছু সময় ধরে তাকে অবজার্ভ করা হয়,
তো প্রথমে প্রবেশটা গুরুত্বপূর্ণ। প্রবেশের অর্থ হচ্ছে যে আপনি ভাইবা বোর্ডে যখন প্রবেশ করবেন তখন থেকে মূলত ভাইবাটা শুরু হয়ে যাবে। তো ভাইবা বোর্ডে প্রবেশ করাটা এটি শুরুটা কিন্তু আপনিই করবেন, অর্থাৎ আপনি ভাইবা বোর্ডে প্রবেশ করবার পূর্বে বোর্ডের কাছ থেকে আপনি অনুমতি নেবেন। তো সেই অনুমতিটা আপনি বলতে পারেন যে মে আই কাম ইন স্যার, অথবা স্যার আমি কি ভেতরে আসতে পারি। এখন আপনি যদি বাংলাতে প্রশ্ন করেন বোর্ডকে যে আমি কি স্যার ভেতরে আসতে পারি, কিংবা আপনি যদি ইংলিশে প্রশ্ন করেন যে মে আই কাম ইন স্যার, এটি নিতান্তই আপনার স্বাধীনতা। এখন যদি আপনি ইংলিশে প্রশ্নটি ভাইবা বোর্ডকে করেন বা অনুমতি যদি নেন স্যার আমি কি মে আই কাম ইন স্যার, তাহলে আলটিমেটলি এটি ইনডিরেক্টলি ইন্ডিকেশন দেয় যে আপনি ভাইবা বোর্ডের উত্তরগুলো দেবার ক্ষেত্রে ইংরেজি ভাষাকে চুজ করছেন। এটা ভাইস ভার্সা, এটা ডিপেন্ড করে। আবার যদি আপনি বাংলাতে বলেন যে আমি কি ভেতরে আসতে পারি স্যার, তাহলে এর অর্থ হতে পারে আপনি বাংলাতে উত্তর দেওয়ার জন্য আপনি বাংলা ভাষাকে পছন্দ করছেন। অনেক সময় বোর্ড আপনাকে আপনি বাংলাতে জিজ্ঞাসা করলেন যে স্যার আমি কি ভেতরে আসতে পারি, বোর্ড বললো ইয়েস কামিং, কিংবা আপনি হয়তো ইংলিশে বললেন যে মে আই কামিং স্যার, ভাইবা বোর্ড বললো যে হ্যাঁ আসো আসো আসো। তো এটা 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 বোর্ড টু বোর্ড ভ্যারি করে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো আপনি প্রবেশ করবার পূর্বে আপনি অবশ্যই কি করবেন, আপনি আগে যে দরজাটি আছে সেই দরজাটি আপনি খুলবেন। দরজাটি খোলার পরে আপনি ভাইবা বোর্ডের কাছে অনুমতি নেবেন। দরজা না খুলে তো আপনি অনুমতি নিতে পারেন না, তাহলে দরজাটি আপনি প্রথমে কি করবেন, একটু খুলবেন। দরজাটি খোলার পরে ভাইবা বোর্ডের কাছে আপনি অনুমতি নেবেন যে স্যার মে আই কাম ইন স্যার, অথবা আমি কি ভেতরে আসতে পারি স্যার। বোর্ড যখন বললো যে আসো আসো, এরপর আপনি ভেতর প্রবেশ করলেন। করার পরে আপনি বোর্ডের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে আপনি বোর্ডকে সালাম দিলেন, নমস্কার আদব কায়দার সাথে যেটি বলার দরকার সেটি বললেন। অনেকে আদাব বলে, অনেকে নমস্কার বলে, অনেকে আসসালামু আলাইকুম স্যার বলে। এরপরে বোর্ডকে আপনি এই সালাম বা নমস্কার বা আদাব বলার পরে বোর্ডকে আপনি বলবেন যে স্যার আমি কি বসতে পারি, অর্থাৎ আপনি যে আসনটি গ্রহণ করতে যাচ্ছেন সেটি অনুমতি নিচ্ছেন কিনা। বোর্ড যদি আপনাকে বলে যে ঠিক আছে বসো বসো বসো, তাহলে আপনার অনুমতি নেওয়ার দরকার নেই। আপনি চেয়ারে বসে আপনি ইজিভাবে আপনি বসলেন, অর্থাৎ আপনি চেয়ারে বসার সাথে সাথে ভাইবা বোর্ডে আপনি অবস্থান গ্রহণ করলেন। এখন এই অবস্থানকালে আপনাকে বিভিন্ন কোয়ালিটির প্রশ্ন করবে, আপনাকে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন করবে, ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন করবে, ইনফরমেটিভ টাইপের প্রশ্ন করবে, আপনার এডুকেট ম্যানার জাজ করা হবে, আপনার ইন্টেলেকচুয়ালিটি জাজ করা হবে, আপনি কতটা হাম্বল সেটি জাজ করা হবে, আপনি কতটা পোলাইট সেটি জাজ করা হবে, কতটা জেন্টেল সেটি জাজ করা হবে, পরিস্থিতি কিভাবে আপনি কন্ট্রোল করতে পারেন, যে সার্ভিসটি আপনি পেতে চাচ্ছেন সেটি পাবার জন্য আপনি কতটা যোগ্যতা আপনার মধ্যে রয়েছে, এগুলো সার্বিকভাবে আপনাকে জাজ করা হবে। এরপরে আপনি আই কন্ট্যাক্ট করতে পারেন কিনা, কিংবা আপনার কিছু পিকুলার হ্যাবিট যেটি মুদ্রাদোষ সেগুলো পরিহার করে বোর্ডের প্রতি আপনি যথেষ্ট কনসেন্ট্রেটেড কিনা, বোর্ডের প্রশ্নের উত্তরটি দেবার পূর্বে প্রশ্নটি ভালো করে শোনেন কিনা, বোঝেন কিনা, প্রশ্নটির মধ্য দিয়ে বোর্ড কী চাচ্ছে সেটি আপনি উপলব্ধি করবার একটা প্রসেসটা সেটি নিয়েছেন কিনা, এটা বোর্ড কিন্তু আপনাকে অবজার্ভ করবে। এরপরে আপনার ভাইবা বোর্ড যখন শেষ হয়ে যাবে, বোর্ড যখন আপনাকে বলবে যে ঠিক আছে আপনি এখন আসেন, এরপরে কিছু ফর্মালিটিজ আছে সেটি আপনি বোর্ডের কাছ থেকে আপনি যে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনি নেবেন। নেওয়ার পরে বোর্ডকে একটা থ্যাঙ্কস গিফট করবেন, করার পরে আসসালামু আলাইকুম বা নমস্কার বা আদাব বলে আপনি বের হয়ে যাবেন। কিন্তু অনেকে বলে যে স্যার আমার জন্য একটু দোয়া করবেন। এই জিনিসগুলো আসলে বোর্ড কিন্তু একটা ফর্মাল জায়গা, এখানে কিন্তু আপনার ইমোশনের জায়গা না। এই জিনিসগুলো অনেকে বলে ফেলে, এই জিনিসগুলো কিন্তু ঠিক না। এরপরে আপনি দরজার সামনে আসলেন, এসে আপনি দরজাটা আস্তে করে টান দিয়ে বের হয়ে গেলেন, দরজাটা লাগিয়ে চলে গেলেন। এটা হচ্ছে আপনার ভাইবার প্রবেশ থেকে অবস্থান এবং প্রস্থান। এখন আসেন দ্বিতীয় যে ব্যাপারটি, সে ব্যাপারটি হচ্ছে ভাইবা বোর্ডে আপনাকে কোন বিষয়গুলো দেখে। প্রথমত হচ্ছে আপনার চিন্তার গভীরতা, অর্থাৎ আপনি একটা বিষয় সম্পর্কে কতটা চিন্তা করেন, কতটা ভাবনা করেন, এবং সেই প্রশ্নের উত্তরটি দেবার ক্ষেত্রে আপনি কতটা সুচিন্তিত মতামত অত্যন্ত সুকৌশলে এবং যৌক্তিকভাবে উপস্থাপন করেন, সেটা বোর্ড দেখে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার উপস্থাপনা, আপনার প্রেজেন্টেশন। যেহেতু আপনি সিভিল সার্ভিসের মতো একটি প্রেস্টিজিয়াস সার্ভিসে আসতে চাচ্ছেন, বাংলাদেশের একটি সর্বোচ্চ সার্ভিস এটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি একটি রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করবেন। যদি আপনি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার কোয়ালিফাই করেন, দেশের মধ্যে থাকা অবস্থা আপনি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, কিংবা পুলিশ ক্যাডার, কিংবা কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, ট্যাক্সেশন ক্যাডার, এই সমস্ত ক্যাডারগুলোতেও কিন্তু দেশের মধ্যে এবং বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার একটা সুযোগ থাকে। আপনি রেঞ্জ পুলিশের ডিআইজি হলেন, কিংবা আপনি ডিভিশনাল কমিশনার হলেন, বা ডিসি হলেন, ইউনো হলেন, এই সমস্ত যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো আপনি হোল্ড করবেন, আপনি সরকারকে প্রতিনিধিত্ব করবেন, আপনি জনগণের কাছে সরকারি সেবাটা পৌঁছে দিবেন। তো সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম আপনাকে অ্যাটেন্ড করতে হবে। সেখানে আপনি কতটা নিজেকে প্রেজেন্ট করবার মতো উপযোগী, অর্থাৎ আপনার প্রেজেন্টেশন, এটা কিন্তু বোর্ড দেখে।
আপনার কথাবার্তা বলার ক্ষেত্রে আপনার শব্দ চয়ন, এরপরে অনেক কিছু আসলে প্রেজেন্টেশনের মধ্যে চলে যায়। এরপরে আসেন, আপনি যে চাকরিটি পেতে যাচ্ছেন সিভিল সার্ভিসে আসবার পরে আপনাকে যথেষ্ট মেন্টাল প্রেশার নিতে হবে, যেহেতু এখানে পলিটিক্যালি প্রেশার থাকে, গভর্নমেন্টের পলিসি ফর্মুলেশনে ইমপ্লিমেন্টেশনে আপনাকে একটা রোল প্লে করতে হয়, কাজে এখানে মানসিক চাপ নেওয়ার একটা বিষয় থাকে। অনেক সময় আপনার উপরে বিভিন্ন পলিটিক্যাল প্রেশার থাকবে, আপনার সিনিয়র অফিসার আপনাকে, যেহেতু তার আন্ডার কমান্ডে আপনি থাকবেন, কাজে আপনি তার যে অর্ডারগুলো সেটি মানবার ক্ষেত্রে আপনাকে অনেক সময় আপনার আনএথিক্যাল এবং এথিক্যালের একটা ব্যাপার থাকে, কাজে সব কিছু মিলে আপনি মেন্টাল প্রেশার নিতে পারেন কিনা এটা কিন্তু বোর্ডে দেখা হবে। এরপরে আপনার যেটিকে বলে উপস্থিত বুদ্ধিমত্তা, একটা সিচুয়েশন আপনি কিভাবে কন্ট্রোল করতে পারেন। আপনাকে অমুক জায়গায় ইউনো হিসেবে পাঠানো হলো, ডিসি হিসেবে পাঠানো হলো, বা অমুক মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার হিসেবে পাঠানো হলো, কিংবা আপনাকে অনারেবল রাষ্ট্রদূত হিসাবে অমুক দেশে পাঠানো হলো, আপনি এই পরিস্থিতিতে কি করবেন, এরকম আপনাকে একটা কাল্পনিক দৃশ্যপট বোর্ডে আপনাকে উপস্থাপন করা হয়, এবং সেই পরিস্থিতি আপনি কিভাবে সামলাবেন সে বিষয়গুলো কিন্তু আপনাকে অনেক সময় ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে। এরপরে হচ্ছে আপনার সচেতনতা, অর্থাৎ দেশে এবং বিদেশে কি ঘটনাগুলো ঘটছে, ইন্টারন্যাশনাল অ্যাসপেক্টে কি ক্রাইসিসগুলো হচ্ছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের ইনভলভমেন্ট সেখানে কি, ইন্টারন্যাশনাল পলিটিক্সগুলো বাংলাদেশের উপরে কি ইম্প্যাক্ট ফেলছে, বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে কি চেঞ্জটা আসছে, পলিটিক্যাল ইস্যুসগুলো না, অর্থাৎ বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট কেন্দ্রিক যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলো সম্পর্কে আপনি কতটা কনসাস, এগুলো সম্পর্কে আপনাকে বোর্ড জিজ্ঞাসা করবে। এরপরে সর্বোপরি আপনি যে ক্যাডার সার্ভিসে আসতে চাচ্ছেন সেই ক্যাডারের চাকরিটি পাওয়ার পরে আপনাকে কি কি কাজ করতে হবে, সেই কাজগুলো করবার জন্য আপনি কতটা যোগ্য সেটি যাচাই করবার জন্য সেই ক্যাডার রিলেটেড কিছু আপনাকে প্রশ্ন করবে। সেই ক্যাডারে আপনি কেন আসতে চাচ্ছেন সেই রিলেটেড আপনাকে কিছু যৌক্তিক যুক্তি বোর্ডকে দেখাতে হবে, শোনাতে হবে, জানাতে হবে। এরপর আপনি যে সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের সাথে আপনি যে ক্যাডারটি পেতে চাচ্ছেন সেই ক্যাডারের সাথে কতটা সম্পর্ক রয়েছে, এবং অন্যান্য যে বিষয়গুলো সম্পর্কে আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়। অর্থাৎ এমনকি আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন, কোন ডিপার্টমেন্ট থেকে পড়েছেন, কিংবা বর্তমানে আপনি এখন কি করছেন, সেখান থেকে আপনি কেন এখানে আসতে চাচ্ছেন, এরকম অনেক প্রশ্ন ভাইবা বোর্ডে আপনাকে করবে। শুধুমাত্র কয়েকটা গাইড বই মুখস্থ করে গেলেন আর জ্ঞান অর্জন করলেন আর আপনি ভাইবা ভালো দিবেন এটি প্রত্যাশা করা ঠিক না। ভাইবা বোর্ডে আপনাকে 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট যতটুকুই রাখুক না কেন, যেহেতু যারা ভাইবা বোর্ডে থাকবেন তারা সরকারের অনেক গুরু দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছে, তারা বিজ্ঞ মানুষ, আপনাকে দেখে তারা বুঝে ফেলে। তো কাজেই আপনি ভাইবাটাকে সিরিয়াসলি নেবেন। ভাইবা বোর্ডে যেদিনকে আপনি প্রবেশ করবেন, ভাইবা বোর্ড যেদিন আপনি ফেস করবেন, আপনার সর্বোচ্চ ভালো পোশাক যেটি আছে সেটি সর্বোচ্চভাবে আপনি সেটি পরে যাবেন, নিজেকে সর্বোচ্চ পর্যায়ে ফিট করে যাবেন, স্মার্ট, হ্যান্ডসাম, সর্বদিক থেকে নিজেকে প্রকাশ করবেন। অর্থাৎ ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট যে ইউ হ্যাভ টেকেন বিসিএস ভাইবা বোর্ড সিরিয়াসলি অ্যান্ড ইউ আর অলওয়েজ ট্রাইং ইউর লেভেল বেস্ট টু মেক দেম আন্ডারস্ট্যান্ড দ্যাট যে আই ডিজার্ভ দিস সার্ভিস। আপনি ভোটকে সবসময় বোঝানোর চেষ্টা করতে হবে যে স্যার আমি এই চাকরিটি পাওয়ার জন্য আমি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এসেছি। সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে এমন কথা না, শতভাগ প্রশ্নের উত্তর দিতে পারলেও অনেকে ফেল করবে, প্রশ্নের উত্তর না দিতে পারলে অনেকে চাকরি পাবে। আমার দেখা মতে, জানা মতে আমার অসংখ্য স্টুডেন্ট যারা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের চাকরি পেয়েছে, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের চাকরি পেয়েছে, পুলিশ ক্যাডারের চাকরি পেয়েছে, অনেকে আমাকে ভাইব অভিজ্ঞতা শেয়ার করছে। তো অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি থেকে আইবিআইতে পড়াশোনা করেছে, বুয়েট থেকে পড়াশোনা করেছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, অনেকে চাকরি পায়নি। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে ভাইবা বোর্ড ট্যালেন্টেড বা মেরিটোরিয়াস কোনো বেয়াদবকে পছন্দ করে না। বোর্ড চাই সে লেস ট্যালেন্টেড বা লেস মেরিটোরিয়াস বাট ওভার, যদি আমি বলি সেটি ওবিডিয়েন্ট। কারণ এটা একটা চেন অফ কমান্ডের চাকরি, আপনাকে আন্ডার কন্ট্রোলে থাকবেন, আন্ডার কমান্ডে থাকবেন যে সিনিয়র অফিসারের, সেই সিনিয়র অফিসারের কথাগুলো আপনাকে শুনতে হবে। রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি আপনাকে কী করতে হবে? ওবিডিয়েন্ট হতে হবে। অনেক কর্মকর্তা চাকরি পাওয়ার পর কিন্তু ওএসডি হয়, অনেকে বাধ্যতামূলক অবশ্যই তাদেরকে পাঠানো হয় অনেক কিছু কারণে। তো জাস্ট এতটুকু আপনাকে আমি বলতে চাচ্ছি, আমার যে ভাইবা ক্লাস, আমার যে ভাইবা কোর্সটি, এই কোর্সে শুধুমাত্র আমার স্টুডেন্টদেরকে ইনফরমেশন শেখায় না, আমার প্রতিটা ক্লাসে মক ভাইবা থাকে অনলাইনে, এবং প্রতিটা স্টুডেন্টকে অলমোস্ট মোরলেস সবাইকে আমি প্রশ্ন করি। সে প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আমি তাদেরকে ধরিয়ে দিই যে আপনার এই কথাগুলোর মধ্যে কতটা আপনি অ্যারোগেন্স শো করছেন, নোয়িংলি আর আননোয়িংলি, কতটা আপনি সাবমিসিভ ওয়েতে কথাটা বলছেন। আপনার এই কথাটা ভাইবা বোর্ডকে
বিরক্ত বা বিব্রত করবে কিনা বা বোর্ডকে সন্তুষ্ট করবে কিনা, এটি আমার জায়গা থেকে আমি জাজমেন্ট করে আমার স্টুডেন্টকে বুঝিয়ে দিই। তো আশা করছি আজকের যে আলোচনাটি আমি আপনাদের সামনে করলাম, যদি আপনি এগুলো একটু মেনটেন করেন, জাস্ট ভাইবা বোর্ডকে আপনি বুঝাবেন, স্যার আমি প্রিলিমিনারি পাস করছি, লিখিত পাস করছি, ভাইবার জন্য কিছু তথ্য জেনে এসেছি। আপনি কখনো বুঝাবেন না যে স্যার আমি সব জানতা, অর্থাৎ পৃথিবীতে কেউই সব জানতা না। আবার আপনি এটাও বুঝাবেন না যে স্যার আপনি কিছুই জানেন না, অর্থাৎ ইউ আর নাথিং আর ইউ আর এভরিথিং, এটি কখনো প্রুভ করবেন না। জাস্ট প্রুভ করবেন যে স্যার আই এম সামথিং। যত বেশি হাম্বল হবেন, ওবিডিয়েন্ট হবেন, পোলাইট হবেন, স্মার্ট হবেন, কনফিডেন্ট হবেন, আপনার ভাইবার নম্বর তত বাড়বে। কিন্তু ওভার পোলাইট যেমন খারাপ জিনিস, ওভার কনফিডেন্টও খারাপ জিনিস, ওভার ম্যাচিউরিটি এর এক্সপ্রেশন খুবই খারাপ জিনিস। অর্থাৎ আপনাকে ম্যাচিউরড এটা প্রমাণ করতে হবে। ভাইবা বোর্ড দুটো জিনিস দেখে, আপনার ম্যাচিউরিটি এবং আপনার পার্সোনালিটি। তো এ হচ্ছে ভাইবার রহস্য। এটা ছিল ভাইবা প্রস্তুতি সম্পর্কিত প্রথম পর্ব। পরবর্তী পর্বের জন্য অপেক্ষামান থাকেন। আমি এভাবে পর্যায়ক্রমে কথাগুলো বলবো। আর যদি আপনারা আমার কেউ ভাইবা কোর্সে যুক্ত হতে চান, 44 BCS এর, আপনারা জানেন আগামী 5 তারিখ থেকে বোথ ক্যাডার ভাইবা শুরু হচ্ছে। 44 BCS এবং 45 BCS এর অ্যাডভান্স ভাইবা কোর্সে ভর্তি চলছে 4টা নতুন ব্যাচে। আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করবার জন্য আপনাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, 01712282980। আমি মিলন স্যার। আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার এই কথাগুলো শুনবেন। বিশ্বাস করি, প্রত্যাশা করি সর্বোচ্চ ভালো পারবেন। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।